আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লেনদেন অধ্যায়ের ম্যাথ সলভিং ক্লাস। সো যারা পার্ট 1 এবং পার্ট 2 করনি তারা ক্লাস দুটো করে এই ক্লাসটা করবে। এতে তোমাদের ম্যাথ সলভিং ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। সো চলো ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের এখানে একটা ম্যাথ তোলা আছে। আমরা আগে প্রশ্নটা পড়ি। কত আমাদের কি বলা আছে দেখো, 1 তারিখের লেনদেনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপে প্রকাশ করো। আচ্ছা ভাইয়া, বর্ধিত রূপটা কি যেন পড়ছিলাম আমরা? এটা তো আমরা হিসাব সমীকরণ ক্লাসে পড়ছি তাই না? তারপর একটু দেখাই দিই। আচ্ছা, বর্ধিত রূপটা দেখো, আমাদের দেখো মূল সমীকরণ ছিল এটা a ইকুয়ালস টু তোমার l প্লাস ও ই। আর আমরা বর্ধিত রূপে কি করছিলাম, ও এর উপাদান 4টা ছিল তাই না? এর উপাদান 4টা আমরা এখানে শুধু বসাই দিয়েছিলাম, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখন এগুলোর মান কি কি বা এগুলো কি? সিতে যেমন কি তোমার মূলধন ক্যাপিটাল, আর রেভিনিউ আয়, ইতে এক্সপেন্সেস মানে ব্যয়, ডিতে ড্রয়িংস মানে উত্তোলন। সো চলো আমরা ছকটা করে অঙ্কটা শুরু করি। দেখো আমাদের এটা ক নম্বর, আমি জাস্ট ম্যাথটা করে দিব, তোমরা খাতা সুন্দর করে তুলবে, ঠিক আছে? ওকে, ওকে দেখো, তারিখ এ মানে সম্পদ ইকুয়ালস টু এল প্লাস ও ই। এটা আমি হিসাব শুরু করি, এখানে মন্তব্য লিখতে পারবা তোমরা। এখন দেখো সম্পদ এখানে কি কি আছে, 1 তারিখে দেখো 1 তারিখ লেনদেনটি পড়ি, নগদ 50,000 টাকা, ফার্নিচার 20,000 টাকা ও 30,000 টাকা ঋণ নিয়ে শুরু করেন তিনি ব্যবসাটা। তো নগদ সম্পত্তি কি যাবে, নগদ, ফার্নিচার বা আসবাবপত্র বলতে পারবো, ফার্নিচার দুইটাই লিখতে পারো ইচ্ছা তোমাদের, ফার্নিচার। এবং এখানে আছে কি 30,000 টাকা ঋণ নিয়ে। আচ্ছা এটা আমরা পরে যাই, এখানে তো মালিকানা সত্ত্ব হবে তাই না, মূলধন এটা, সরি সরি এটা তো আমাদের বর্ধিত রূপটা বলবা না, এটা তো আমার বর্ধিত রূপ ছিল। আচ্ছা, বর্ধিত রূপে কি যেন ছিল, সি এল, এল তো এটা, এখন ওই উপাদানটা কি, সি প্লাস আর মাইনাস ই এল, সি আর ই এবং ডি, তাই তো? আচ্ছা এখন দেখো নগদ কত, 50,000 টাকা, সো লিখে ফেলো এখানে 50,000 টাকা, এটা তো 1 তারিখ। ফার্নিচার ছিল কত, 20,000 টাকা, 20,000 টাকা। আচ্ছা, নগদ 50, ফার্নিচার 20, তাহলে মূলধন কত, দুইটা যোগফল, মূলধন কোনটা, সি এটা না, 70,000 টাকা মূলধন ছিল। আচ্ছা ভাইয়া, 30,000 টাকা ঋণ নিয়ে শুরু করেন, এটা কোথায় যাবে বলো তো? আচ্ছা এটা কোথায় যাবে দেখো, তার আগে আমরা একটা জাবেদা শিখে নিই। আচ্ছা, ঋণ গ্রহণ, এটা জাবেদা কি হয়, ঋণ গ্রহণ। আচ্ছা, আমরা যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, মনে করো আমি ব্যাংক থেকে ঋণ নিলাম আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, আমি তখন কি পাই, আমি নগদ টাকা পাই না? এই নগদ টাকা পেলে আমার কি হয়, নগদান হিসাব বাড়ে, সো নগদ ডেবিট হয়। আর আমার কি বাড়ে, দায় বাড়ে, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হয়, ব্যাংক আমার একটা দায় হয়ে যাবে তখন, সো ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, ব্যাংক ঋণ ক্রেডিট। এই জিনিসটা আমাদের সবারই প্রবলেম থাকে, আমারও প্রবলেম থাকতো যখন আমি লাইনে থাকতাম। ওকে, এখন দেখো আমার নগদ টাকা কত বাড়ছে, 30,000 টাকা নগদ পাচ্ছি, এই দেখো 30,000 এখানে। আর আমার দায় বাড়ছে কত, 30,000 টাকা এল। ভাইয়ারা এবার দেখো হয়েছে কিনা, 50, 30, 80, 20, 1 লক্ষ, আর এখানে 70 আর 30, 1 লক্ষ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যেহেতু আমাদের সামনে আস্তে আস্তে কোশ্চেন কঠিন হতে চলছে, তো এই টাইপের কোশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি। চলো খ শুরু করি। আজকে তো ম্যাথ সলভিং ক্লাস, সো সলভ করতে অনেক সময় লাগে, তোমরা চাইলে ইউটিউব থেকে ক্লাসগুলো স্পিডে দেখে নিতে পারো। খ, ওকে, খতে বলছে তোমার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, এটা আমরা কি জানি, মালিকানা সত্ত্ব মানে কি তোমার ওই, আমরা একটু করে বেসিকটা ক্লিয়ার করে নিব। আচ্ছা, মালিকানা উপাদান কয়টা, 4টা, মূলধন, আয়, ব্যয়, এন্ড তোমার কি বলতো, উত্তোলন। সো এইভাবে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব। ওকে, এখন দেখো জাস্ট বুঝাই দিলাম তোমাদের একটু, এটা যদি আগে বোঝানো হয়েছিল, এখন ছক করো। দেখো তারিখ, বিবরণ, টাকা টাকা, তাই তো? তারিখ, বিবরণ,
টাকা টাকা। আচ্ছা, মূলধন 1 তারিখ কত ছিল? মূলধন ছিল 1 তারিখে নগদ 50,000 টাকা ও ফার্নিচার 20,000 টাকা, মানে মূলধন ছিল 70,000 টাকা। সো মূলধন লেখো, আমি শর্টে লিখে দিই, তোমরা ডিটেলসে লিখে নিবা খাতায় যখন নোট করো তখন। মূলধন ছিল 70,000 টাকা। মূলধন আমরা কি যোগ করি? আয় যোগ করি না? এখন আয় দেখো, ডিজাইন সরঞ্জাম ক্রয় এই 20,000 টাকা, এটা কি আমার ব্যয় নাকি আয়? এটা আমার মুনাফা তো ব্যয় না ভাইয়া। দেখো, ডিজাইন সরঞ্জাম ক্রয় এটা আমার মূলধন জাতীয় ব্যয়, এই জন্য এটা এখানে আমরা মাইনাস করতেছি না। বাড়ির ডিজাইনিং থেকে আয়, যেহেতু উনি একজন স্থপতি, এই জন্য ওইটা তোমার, এটা ওনার জন্য মুনাফা জাতীয় আয়, এটা আমরা যোগ করব। সো 5 তারিখ বাড়ির ডিজাইনিং থেকে আয়। আচ্ছা তোমরা লিখে নিও, এটা কত? 50,000 টাকা। 50,000 টাকা, তাই না? ভাড়া প্রদান, এটার বোঝানোর কিছুই নেই, এটা মাইনাস হবে। ভাড়া প্রদান তোমার কত? 10,000 টাকা। 10,000 টাকা। এন্ড 10 তারিখ দেখো, বাড়ির ডিজাইনিং বাবদ বিল 80,000 টাকা। অর্থাৎ ডিজাইনিং বাবদ বিল 80,000 টাকা পাইছে, বাট পায় নাই, মানে বিল হয়েছে বাট এখন ওইটা পাওয়া যায়নি। এটা তোমরা আয়, তাই না? আয় কেন আয় এটা দেখতে যাই, যে আমাদের হিসাবে দুইটা ভিত্তি থাকে, বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তি। নগদান ভিত্তি কি করি আমরা? শুধু নগদ টাকা পাইলে ওটা লিপিবদ্ধ করি, কিন্তু বকেয়া ভিত্তি তোমার শুধু মানে আয়টা হয়ে গেলে, এখানে নগদ টাকা পাশে সম্পর্ক নাই, আয়টা বা ব্যয়টা সংগঠিত হইলে ওটা লিপিবদ্ধ করে ফেলি। এটা নিয়ে পরে একদিন ডিটেলস ক্লাস দিব। সো আজকে 10 তারিখ এটা কি হবে? আমার আয়টা আসবে। সো যোগ করবো আমরা 80,000 টাকা, এটা মাইনাস হবে। 80,000 টাকা কি করব? যোগ করব। আচ্ছা ভাইয়া, ঋণ পরিশোধ 10,000 টাকা, এইটা কেন আসলো না? এটা আমার জন্য ব্যয় না, এরকম মনে হয়? আচ্ছা এটা আমাদের ব্যয় না, একটু বুঝিয়ে বলি। দেখো, ঋণ পরিশোধ করা হলো, এখানে আমাদের কি আমার আর্থিক অবস্থা কি পরিবর্তন হয়? দেখো, ঋণ পরিশোধ করলে আমার কি হয়? নগদ টাকা যায়, নগদ টাকা ডেবিট হবে, নগদ টাকা চলে যায়। আর ঋণ আমার জন্য একটা দায়, অপরদিকে তোমার দায় কমতেছে, ব্যাংক ঋণ কি তোমার দায় কমতেছে, তাই এখানে আমার মনে হচ্ছে ব্যয় কোনটা? বলো, এখানে মনে হচ্ছে ব্যয় কোনটা? এই জন্য এটা আমাদের আসতেছে না। সো দেখো, 80 থেকে 70 গেলে 70, 7 7 14, 1,90,000 টাকা। আশা করি তোমরা খরমটা বুঝতে পারছো। বুঝে নাও, পরে তুললেই হবে। এখন তোমার লাস্ট ওয়ান, এটা আমাদের পরীক্ষা আসবেই, প্রত্যেকটা পরীক্ষা আসে। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এটা আসবেই। এইবারও পরীক্ষা আসবে, টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা দুই পরীক্ষা আসবে, দেখে নিও। দেখো, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছক করে নিতে হবে, আর কি করার। সমান চিহ্ন দিব এখানে আমরা, এখানে আমরা কি দিব? সমান, এ ইকুয়ালস টু দিই তো, তাই তো? আচ্ছা তোমরা প্রথমে আগে তারিখ মন্তব্যের সাইটে এখানে লিখে নিবা এ, আমি ডিটেলসে লিখছি না, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আইএল প্লাস ও ই, ওকে। দেখি এখন আমাদের পাঠ করতে হবে। আচ্ছা 1 তারিখে আছে নগদ আছে, ফার্নিচার আছে। নগদ ফার্নিচার এই দুটো তো হবেই। সো নগদ আসবাবপত্র, সো লিখি নগদ আসবাবপত্র বা ফার্নিচার। এখানে কি তোমার মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আচ্ছা তারপর কি? আচ্ছা প্রথম দেখো, 1 তারিখ নগদ 50,000 টাকা, এটা তোমার ক নম্বর মতি, ফার্নিচার ছিল 20,000 টাকা। দেন মালিকানা সত্ত্ব যাবে কত? 70,000 টাকা, তাই না? আর তারপর কি আবার এই যে 30,000 টাকা ঋণ, এটা বুঝিয়েছিলাম, সো এখন আর বুঝাচ্ছি না। 30,000 টাকা, আর আমাদের ঋণ নগদ টাকা বাড়ছে, ঋণ হবে, তাই তো? ব্যাংক ঋণ, দায় বৃদ্ধি পাইছে, পাইছে কিনা? ব্যাংক ঋণ তোমার কত? 30,000 টাকা। আমরা একটা জিনিস দেখবো, আমি তোমাকে হিসাব সময় ক্লাসে বলছিলাম যে বাম পাশে বাড়লে ডান পাশেও বাড়বে, অর্থাৎ দুই পাশে সমান সমান হইতে হবে। ওকে, 1,00,000 1,00,000 শেষ। এখন ডিজাইন সরঞ্জাম ক্রয়, ডিজাইন সরঞ্জাম ভাইয়া, ডিজাইন সরঞ্জাম কি আমাদের একটা সম্পদ না? যেহেতু আমি একজন স্থপতি, এই অঙ্কে আমি একজন স্থপতি, আমার স্থাপত্যের জন্য ডিজাইন সরঞ্জাম আমি নকশা করার জন্য, এটা আমার সম্পদ, এটা আমার 1 বছর বেশি আমাদের বেনিফিট বা সুবিধা দিবে, এই জন্য এটা আমার সম্পদ। সেটা সম্পদের করে লিখবো ডিজাইন সরঞ্জাম নামেই, ডিজাইন
সরঞ্জাম। ওকে, আচ্ছা, ডিজাইন সরঞ্জাম ক্রয় 20,000 টাকা, 2 তারিখ, তাই তো? ডিজাইন সরঞ্জাম ক্রয় করলে, আচ্ছা যাবাদের দেখি একটা সমান বাড়তেছে, মানে ডিজাইন সরঞ্জাম বাড়তেছে, অপরদিকে তোমার নগদ হিসাব কমতেছে। তো আমরা ডিজাইন সরঞ্জাম বাড়াই দিই 20,000 টাকা, 20,000 টাকা, বুঝতেছি তো? এন্ড তোমার নগদ টাকা কমবে 20,000 টাকা, কারণ নগদ টাকা দিয়ে আমরা কিনছি এটা 20,000 টাকা। সো ভাই এটা কিন্তু বলছিলাম যে এক পাশে একটা মাইনাস হলে আরেক পাশে এটা প্লাস হবে, তাই না? এক পাশে একদিকে মাইনাস হলে আরেকদিকে প্লাস হয়। শেষ। 5 তারিখ, বাড়ির ডিজাইনিং থেকে আয় 50,000 টাকা। 5 তারিখ, এটা কি হয়েছে? আয় হয়েছে। বাড়ির ডিজাইনিং থেকে আয় 50,000 টাকা। সো নগদে যেহেতু পাইছি 50,000 টাকা, তাই তো? এন্ড আয় আমার কার উপাদান বলো? মালিকানা সূত্রের উপাদান। সো আয় মালিকানা সূত্রের যোগ হবে 50,000, এই 50,000। 8 তারিখ দেখো, ভাড়া প্রদান 10,000 টাকা। এটার বোঝানোর কিছু নাই, তোমরা নিজেরই পারো। ভাড়া প্রদান, নগদে ভাড়া প্রদান করি, 10,000 টাকা নগদ থেকে মাইনাস হবে। আর ব্যয়, এটা একটা ব্যয় না? আর ব্যয় কিসের উপাদান? মালিকানা সত্ত্বের উপাদান। তাহলে এখান থেকে 10,000 টাকা মাইনাস হবে। তোমার বাড়ির ডিজাইনিং বাবদ বিল 80,000 টাকা এখনো পাওয়া যায়নি, মানে আমি সেবাটা তোমার বাকিতে দিয়েছিলাম, বুঝতেছি? এই সেবাটা আমি বাকিতে দিয়েছিলাম, আর বাকিতে সেবা বা পণ্য বিক্রি হলে কি হয় তোমার? দেনাদার বা প্রাপ্য হিসাব বাড়ে। সেটা সম্পদ, দেনাদার লিখতে পারি এখানে, প্রাপ্য হিসাবে লেখো, সমস্যা নেই। দেনাদার। সো এটা আমার কত তারিখ? 10 তারিখ। দেখো 10 তারিখ কি হয়েছে, যে বাড়ির ডিজাইন বাবদ বিল 80,000 টাকা এখনো পাওয়া যায়নি, এখন আমি পাও নাই, দেনাদার হিসাব বাড়ছে 80,000 টাকা। আর যে তোমার আয় হয়েছে, আর আয় মালিকানার সাথে উপাদান, 60,000 টাকা মালিকানার সাথে যাবে, ওইতে যাবে। ভাইয়া 20 তারিখ, ঋণ পরিশোধ 10,000 টাকা। ঋণ তো আমি এখানে যাবে কি করছিলাম, ঋণ পরিশোধ করলে নগদ টাকা চলে যায়, নগদের হিসাব ডেবিট হয়। সেটা কত তারিখ ছিল? 20 তারিখ। নগদ টাকা চলে যাবে কত? 10,000 টাকা। আমার দায় কমছে 10,000 টাকা, সো ব্যাংক ঋণ থেকে 10,000 টাকা কমাই দিচ্ছে। একটা হিসাব সমীকরণ করলেই তো না তোমার সব শেষ হয়ে যাবে, এখানে আর বোঝার কিছু নেই। দেখো 22 তারিখ, 10 তারিখে 4/3 মানে চতুর্থিতাংশ টাকা পাওয়া গেল। এখানে দেখো 10 তারিখ কোথায় ছিল? এই যে 10 তারিখ ছিল, 10 তারিখ তোমার কি ছিল? 80,000 টাকা, 80,000 টাকা বিল হয়েছিল, তার 4/3 80,000-কে 4 দ্বারা ভাগ করো, 20,000 আসে, 3 ভাগ কত? 60,000 টাকা। এই 60,000 তোমার পাইছি আমরা, 60,000 কত পাইছি, তা নগদ হিসেবে নগদান টাকা পাইছি বা নগদে টাকা পাইছি, তো নগদ হিসাব কি হবে? ডেবিট হবে, তাই না? হবে কিনা বলো? ওকে। আর আয়তে মালিকানার সাথে প্লাস হবে 60,000 টাকা। আচ্ছা, এখন চলো যোগ টোগ করে নেই। আচ্ছা ক্যালকুলেটর নিয়ে আসি। আচ্ছা দেখো, এখানে 30 থেকে 10 গেলে তোমার থাকে কত? 20,000 টাকা থাকে। এখানে তোমার কত? 80 থেকে 10 গেলে 70 থাকে, 714, 1,90,000, 1,90,000, 2,50,000। তোমরা ক্যালকুলেশন করো, বাইরে ভুল হইতে পারে তো। আচ্ছা দেখো, এখানে তোমার 80,000 টাকা দেনাদার, 20,000 টাকা সরঞ্জাম, আবার এখানে তোমার 20,000 টাকা, এখানে দেখতে হবে 5 3 80, 8 5 13, তাই তো? 13, 1,90,000, 1,90,000 থেকে আমরা বাদ দিব কত? 1,90,000 থেকে বাদ দিব 1,90,000 না, বাদ দিব কত? 20, 30, 40,000, মানে 1.5 লাখ টাকা এখানে। এখন যোগ করো, এখানে কত আসে? 2,70,000 আসে, তাই তো? সমান হইতে হবে কিন্তু, না হয়তো অঙ্ক হবে না। 2,70,000 টাকা আসে। এন্ড দেখো 80, 1 লাখ, 2.5 লাখ, 2,70,000 মিলছে। সো আশা করি আমাদের প্রথম ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আজকে আমরা তোমাদের টোটাল 4টা ম্যাথ সলভ করাবো, 4টা। এই 4টা ম্যাথ থেকে একটা বোর্ড এবং টেক্সট পেপারে ইজিলি চলে আসবে। সো প্যারা নেওয়ার কিচ্ছু নাই তোমাদের। আবার বলতেছি, ক্লাসটা একটু স্পিড বাড়াই দিয়ে করবা, কারণ ছক তুলতে হয়, বোর্ড পরিষ্কার করতে হয়।
ওকে, দেখা যাচ্ছে? ওকে, ধরো এখানে খ আর গটা উঠাইতে হবে। আচ্ছা আমি মুখে বলে দিব, তারপর সমস্যা নেই তোমার। আচ্ছা এখানে মেবি খতে তোমার ছিল এটা, যে ব্যবসায়িক লেনদেন কিনা, ব্যবসায়িক লেনদেন কি না, সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, একেবারে সহজ। মানে এই টাইপের কোশ্চেন আমাদের আসবে টেস্ট পরীক্ষায়। টেস্ট পরীক্ষা কিন্তু খুব ভালোই দিতে হবে, কারণ এবার টেস্ট পরীক্ষা পাস না করলে তোমার বোর্ডে একটু ঝামেলা করতে পারে। লাস্ট ওয়ান আমাদের ক্যাশ মেমো। ক্যাশ মেমো, অনেক সময় তোমার বলা থাকবে এই তারিখের জন্য ক্যাশ মেমো তৈরি করো, আবার অনেক সময় বলা থাকবে উপযুক্ত লেনদেনের ভিতরে একটা ক্যাশ মেমো তৈরি করো। সো আমাদের বুঝে নিতে হবে। চলো শুরু করি। আচ্ছা কত বলছে কি দেখো, মোট ক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, ভাটার ক্লাসটা তো আমরা ডিটেলসে দেখছিলাম তাই না? আচ্ছা ওইখানে একটা বিষয় ছিল তোমার, আমরা বলছিলাম তোমার বিক্রয় বাট্টা বা প্রদত্ত বাট্টা সেম, তাই না? হ্যাঁ এটা সেম, বাট এখানে একটু জিনিস বোঝার আছে। দেখো জাস্ট কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছে, অনেক সময় হইতে পারে বা ক্রয় বাট্টা বা প্রাপ্ত বাট্টা সেম। তোমরা তো কালকে বলছে এটা যে ভাই এটা নগদ বাট্টা, তাহলে কি ভাই ভুল পড়াইছে? আসলে না, এটা কি বলো, এটা আমরা আধুনিক হিসাব বিজ্ঞান পদ্ধতি বা মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা এইভাবে করে থাকি, বাট এইটা আমাদের ব্রিটিশ পদ্ধতিতে ভাইয়া। এটা আমাদের কি ব্রিটিশ পদ্ধতিতে। ব্রিটিশ পদ্ধতিতে কি করা হয় দেখো, ব্রিটিশ পদ্ধতিতে ক্রয় বাট্টা ও বিক্রয় বাট্টাকে তোমার কারই বাট্টা হিসেবে গণনা করা হয়। ঠিক আছে, সব এখানে ক্রয় বাট্টাকে কি কারই বাট্টা হিসেবে গণনা করা হবে। দেখো যুগের সাথে সবকিছু আপডেট হয়, তেমনি আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এটা একটা উদাহরণ এটা বলতে পারো যে ব্রিটিশ পদ্ধতিতে আমরা কি করতাম, ক্রয় বাট্টা এবং কারই বাট্টাকে আমরা কি করতাম, সরি ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টাকে কারই বাট্টা হিসেবে গণ্য করতাম। কিন্তু বর্তমানে আমরা ক্রয় বাট্টাকে বলি কি প্রাপ্ত বাট্টা এবং বিক্রয় বাট্টা কি বলি প্রদত্ত বাট্টা। সো আশা করি এই বিষয়ে কনফিউশন থাকলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলো এখন আমরা ম্যাথ সলভিং এ যাই। আচ্ছা আমি ছক না করি, তোমার ডিটেলসে করে নিও, জাস্ট আমি তোমাদের বুঝিয়ে দিই। আচ্ছা দেখো, মোট ক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় করো। সো আমাদের এটা তো জানি, কালি শেষ হয়ে গেল নাকি, বিবরণ টাকা টাকা। আচ্ছা দেখো ক্রয় বাট্টা কখন প্রথমে পড়তে থাকি, যে মোবাইল ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান মোবাইল মেলা 2025-এর মার্চ মাসের ঘটনা নিম্নরূপ। এক তারিখ কি বলছে দেখো, নগদ 3,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, মানে মূলধন। ওকে, 8 তারিখে 10% ভাট্টায় মনি এন্টারপ্রাইজ থেকে প্রতিটি 12,000 টাকা মূল্যের 15টি মোবাইল ক্রয় করে। এই যে এখানে ক্রয় আছে আর এখানে উত্তোলন, এখানে বিক্রয়, তার মানে আমাদের 8 তারিখটা লাগবে, তাই তো? মোবাইল ক্রয় করছে, মোবাইল ক্রয় এখানে লিখবে কি বিবরণ টাকা টাকা, এটা তোমরা জানো। তারিখ হবে এখানে কত তারিখ, 8 তারিখ, তাই না? কি ক্রয় বাট্টা, আচ্ছা ক্রয় বাট্টা কত বলো তো, ক্রয় বাট্টা কত হবে? আচ্ছা 12,000 টাকা ছিল একটা ফোনের দাম, 12,000 টাকা, 12,000 টাকা। আর কয় পিস ফোন কিনছে তোমার, 15টা ফোন কিনছে, 15টা ফোন কিনছে, তাই না? আচ্ছা আমরা একটু করে দেখি, 12,000 গুণ 15 কত আসে, তোমরা করে দেখতে পারো। 1,80,000 টাকা আসে আমার, 1,80,000, তাই তো? তার কত পার্সেন্ট, তার 10%। আচ্ছা 1,80,000 10% কত, 18,000, একটা শূন্য বাদ দিলে হয় 18,000। এই 18,000 এটাই কি আমার মোট ক্রয় বাট্টার পরিমাণ। গড়টা করে নিই, তারিখ, লেনদেন কিনা এবং কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা। আচ্ছা ভাই আমি তো কারণ লিখলে অনেক ক্লাসটা বড় হয়ে যাবে তাই না, 2 ঘন্টার মতো হয়ে যাবে। আমরা কারণটা লিখবো না, আমি তোমাদের শর্টে লিখে দিচ্ছি, লেনদেন কি না। আচ্ছা 1 তারিখ দেখি আমরা, 1 তারিখ কি বলছে দেখো, নগদ 3,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটা কি আমাদের লেনদেন না? হ্যাঁ এটা তো আমাদের লেনদেনই, কারণ দেখো এটা আমাদের লেনদেন। বলতেছি কেন লেনদেন, তোমরাও বলতে পারবা। আচ্ছা 3.5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাইছে না, নগদ 3.5 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে। নগদ টাকা কি
সম্পদ এ এ প্লাস, লেখাটা তোমরা লিখে নিবা। এন্ড নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, মালিকের মূলধন মালিকানা সত্ত্ব ওইও বৃদ্ধি পেয়েছে, সো ওই প্লাস। বুঝছি তো? না বুঝলে কমেন্টে বলবা কিন্তু। 8 তারিখে দেখো 10% ভাগটায় মনি এন্টারপ্রাইজ থেকে প্রতিটি 12,000 টাকা মূল্যের 15টি মোবাইল ফোন করা হয়, তাই না? আচ্ছা আমরা জানি কি এটা নগদে করে না বাকিতে করে বলো তো? আমরা জানি নগদের কথা উল্লেখ না থাকলে যদি কোনো প্রতিষ্ঠান নাম উল্লেখ থাকে সেটা আমাকে বাকিতে করে ধরে নিব, তা বাকিতে করায়। আচ্ছা বাকিতে করে কি হয়, এটাও লেনদেন, তাই না? এটাও আমাদের লেনদেন। এখন কেন লেনদেন কারণটা ব্যাখ্যা দাও। আচ্ছা বাকিতে 15টা মোবাইল কিনছে, কত হাজার টাকা হয় আমরা দেখছি, 1,80,000 টাকা হয়, তার থেকে 8,000 টাকা ভাট্টা বাদ দিব, 1,62,000 টাকা। সো বাকিতে মোবাইল ক্রয়ের ফলে পাওনাদার বৃদ্ধি পেয়েছে, 1,62,000 টাকা পাওনাদার বৃদ্ধি পেয়েছে। পাওনাদার কি দায়, দায় বৃদ্ধি পেয়েছে মানে এল প্লাস, তাই তো? এন্ড তোমার ক্রয় করছে তার মানে একটা ব্যয় হয়েছে, আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় কার উপাদান, মালিকানা সত্ত্বের উপাদান, ওই মাইনাস। ওকে 16 তারিখ দেখো, 16 তারিখ আমাদের লেনদেন, দেখো তোমরা এটা লেনদেন নয়। কেন নয় বলি, ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে 5,000 টাকা উত্তোলন। আমরা জানি কি মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান পুরোটাই আলাদা। এখন আমি মালিক, ব্যবসা প্রতিষ্ঠান আমি মালিক না, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা উঠেছি, এতে ব্যবসার কি ভাই, ব্যবসার তো কিছু না, এই জন্য এটা লেনদেন না। এটা নো চেঞ্জ মানে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। তোমরা বাংলায় লিখবা নো চেঞ্জ। ওকে 25 তারিখ দেখো, 25 তারিখ কি 5% ভাট্টায় মিনা ট্রেডার্স এর নিকট থেকে 14,000 টাকার মূল্যে নগদে 5টি মোবাইল করে, অর্থাৎ মিনা ট্রেডার্স থেকে নগদে 5টা মোবাইল কিনছে। মোবাইল বিক্রয় কিনে নাই, মোবাইল বিক্রয় করছে। আচ্ছা মোবাইল বিক্রয় এটা আমাদের লেনদেন, এটা কি বাকিতে হবে না, এটা নগদে। কারণ কি এখানে প্রতিষ্ঠান নাম উল্লেখ আছে প্লাস এই কথার সবসময় খেলা নগদ, নগদ টাকাটা থাকলে প্রতিষ্ঠান থাকবে যার নামই থাকুক, নগদ নগদই। তো নগদে মোবাইল বিক্রয়ের ফলে কি হয়েছে, নগদ টাকা কমে গেছে, সম্পদ কমে গেছে, সম্পদ হ্রাস পাইছে, এ মাইনাস, তাই তো? এখন তোমার বিক্রয় করলে কি হয়, আয় বৃদ্ধি পায়, আয় কার উপাদান, মালিকের সাথে উপাদান, ওই প্লাস। ক্লাসটা তো ভালো লাগতেছে না, অনেক সহজ না? ওকে আমাদের গতে চলে যায় এখন। আচ্ছা গতে কি বলছে দেখো, আচ্ছা গতে কি বলছে দেখি আমরা, ক্যাশ মেমো আর কিছু বলে নাই, যে কত তারিখে ক্যাশ মেমো তৈরি করো। আমরা কি জানি ক্যাশ মেমো কেন তৈরি করা হয়, ক্যাশ মেমো তৈরি করা হয় নগদে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য, তাই তো? এখানে নগদে পণ্য ক্রয় বিক্রয় কোনটা হয়েছে, এটা তোমার বাকিতে, বাকিতে, তাই না? এটা কি নগদে, সো 25 তারিখ এটা আসবে। অনেক সময় তারিখ বলা থাকে, অনেক সময় বলা হয় উপযুক্ত লেনদেনের ভিত্তিতে একটা ক্যাশ মেমো তৈরি করো, চালান তৈরি করো, এগুলো। সো ভাই বলে রাখি লেনদেনের পার্ট দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা ধুলি আমাদের পরীক্ষা আসেই। সো ক্যাশ মেমো তৈরি করো এখন। ক্যাশ মেমো তৈরি করবো, দেখো মোবাইল মেলা, মোবাইল মেলা, ঠিকানা নাই, সো তারিখ দাও, তারিখ কত তারিখ, 25শে মার্চ 2025। ভাউচার নং আছে, ভাউচার নং দেওয়া নেই, ভাউচার নং পর কি দিব আমরা, ক্রেতার নাম, এগুলো বসাই নিবা তোমরা। ঠিকানা এখানে সুন্দর করে ক্যাশ ম্যাম একটু বড় করে, আর মেয়েরা যারা আছো তারা তো ডিজাইন করবে, এটা তো জানি, ক্যাশ মেমো। সো এখানে লেখো, এখানে আমাদের মেইন বক্সটা হবে কর্মীর নং বা তারিখ, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ। এখানে তারিখ দাও, মালের বিবরণ বা শুধু বিবরণ, ইচ্ছা, দর মানে কত, প্রাইস, একক প্রতি দাম কত, পরিমাণ মানে কত, কত পিস মাল কিনছো বা কত ইউনিট, টোটাল টাকা, তাই তো? দেখো কত তারিখ আমাদের, 25 তারিখ। মালের বিবরণ কি, মোবাইল বিক্রয়, মোবাইল বিক্রয় করছো, কত টাকা, দর কত মানে একটা প্রাইস কত, 14,000 টাকা মূল্যের, 14,000 টাকা। কয় পিস নিছো, 5 পিস। 14,000 গুণ 5 কত আসে দেখো তো, করতে থাকো, ক্যালকুলেটর করো।
আসে তোমার 70,000 টাকা। 70,000 টাকা ভাতটা আছে তো, এটা কি কারোর এবারটা না, মাইনাস কারোর এবারটা। ভাতটার ক্লাস নেই, আর তো কোনো সমস্যা নেই, যেভাবে বোঝানো হয়েছে তোমাদের। কারোই ভাতটা দেখো, কারোর ভাতটা কত, 5%। তো 70,000 5% কত, 10%, 7,3500 টাকা। মাইনাস করো, ক্যালকুলেটর নিয়ে বসতে হয়। 66,500 টাকা। এটা শেষ আমাদের। এখন কিছু লেখা আছে তাই না, এই টাকাটা আমরা কথায় লিখবো, টাকা কথায় 66,000 যাই হোক 500 টাকা মাত্র, মাত্র লিখেই দিবা টাকা মাত্র। এখানে লিখবা ক্রেতার স্বাক্ষর, সিগনেচার করে দাও, বিক্রেতার স্বাক্ষর, এন্ড লাস্ট ওয়ান এটা লিখতে হবে, বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, যেখানে চালান লেখা ছিল কি ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ফেরতযোগ্য নয় বা ফেরত নেওয়া হয় না, সেম। কারণ নগদে আমরা মাল বিক্রি করছি, ফেরত নিব না। শেষ। চলো আমাদের এখন কোশ্চেন নম্বর 3 শুরু করা যাক। আচ্ছা আমাদের ক নম্বর কি বলছে দেখো, ক নম্বর বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, প্রারম্ভিক মূলধন জিনিসটা কি? অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের 1 তারিখে, মানে জানুয়ারির 1 তারিখে ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যে মূলধন দর থাকে, ওইটা আমার কি প্রারম্ভিক মূলধন। এর একটা সূত্র আছে, আমরা তৃতীয়দের শিখবো। সূত্রটা কি দেখো, মোট সম্পদ মাইনাস মোট দায়। অর্থাৎ 1 তারিখে আমার মোট সম্পদ থেকে যদি আমি মোট দায়টা বাদ দিই, তাহলে আমার কি প্রারম্ভিক মূলধনটা বের হয়ে যায়। এটা একটু নোট করে রাখো, মোট সম্পদ থেকে 1 তারিখে বা 1 তারিখে মানে জানুয়ারি 1 তারিখে বা ব্যবসা শুরুর প্রথম দিনে মোট সম্পদ থেকে মোট দায় যদি বাদ দিই, তা হবে কি প্রারম্ভিক মূলধন। ঠিক সেম ওয়েতে আমি যখন সমাপনী মানে ডিসেম্বর 31 তারিখে যদি মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিই, এটা কি আমার সমাপনী মূলধন। এখন আমার বলছে কি এখানে তোমার দেখো, আমরা বলছি কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা কিভাবে করব, বিবরণ টাকা টাকা দাও, বিবরণ টাকা টাকা, তাই তো। আচ্ছা দেখো 1 তারিখে কি বলছে, 1 তারিখটা পড়ো তোমরা। আচ্ছা 1 তারিখে বলছে জিসান ট্রেডার্স, আমার নাম হয়তো তাই না, জিসান ট্রেডার্স, হ্যাঁ 2025 সালের 1 জানুয়ারি নগদ 80,000 টাকা, আজপত 20,000 টাকা এবং 30,000 টাকা ব্যাংক জমা। আর তাহলে কি নগদ 80,000 টাকা, এটা কি নগদ টাকা কি আমার সম্পদ, একটা সম্পদ পাইলাম। আসবাবপত্র 20,000 টাকা, এটা আমার একটা সম্পদ, আসবাবপত্র। ব্যাংক জমা মানে আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, তিনটেতে সম্পদ, ধায় নেই। তো তিনটা যোগ করে দিলে আমার মূলধন বের হয়ে যাচ্ছে। তো নগদ 80,000, দেন আসবাবপত্র তোমার কত, 20,000 টাকা। এন্ড দেন তোমার ব্যাংক জমা তোমার 30,000 টাকা। 1,30,000, দেখো তো 1,30,000 হয়েছে কিনা, 1,30,000 টাকা। বুঝতে পারছি, এটা তো সমস্যার কথাও না। আচ্ছা দেখো খতে যাই, খতে দেখো জানুয়ারির শর্ট ফর্ম, জানুয়ারির 1 থেকে 4 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপাদান, এখানে একটা ওয়ার্ড মিসিং আছে ভাইয়ারা, হিসাব সমীকরণের উপাদান হবে, দাঁড়ো এখানে কি হবে, হিসাব সমীকরণ উপাদানের প্রভাব দেখাও, উপাদানের কিন্তু। আচ্ছা আমরা তো হিসাব সমীকরণ উপাদান কি কি জানি, হিসাব সমীকরণ কি কি, a ইকুয়ালস টু l প্লাস ও, এটা আর বলবো না, এটা আমাদের হয়ে গেছে, এগুলি l প্লাস ও। এখন বলছে 1 থেকে 4 তারিখের লেনদেন দ্বারা বা লেনদেনের হিসাব সমীকরণের উপাদানের প্রভাব দেখাও। ওকে চলো শুরু করি। খ নম্বর না, তারিখ, দিবা, এখানে দিবা কি সংশ্লিষ্ট হিসাব এন্ড প্রভাব, লিখবা কি হিসাব সমীকরণের উপাদানের প্রভাব।
লেখা বোঝা যাচ্ছে? উপাদানের প্রভাব। এখানে কি লিখবা? সংশ্লিষ্ট হিসাব। এটা কিন্তু আসে, পোলাপাইন সব তোমার ওই যে হিসাব সমীকরণ ফোকাস দেয়, এটা ফোকাস দেয় না, এটা ছক কেটেই জানে না, এই জন্য ডাব্বা মারে, তাই না? আচ্ছা তারিখ দেখো কি বলছে, 1 থেকে 4 তারিখের। 1 তারিখ কি বলছে? নগদ টাকা, নগদ 80,000 টাকা, নগদ। দেন তোমার আসবাবপত্র, তারপর আছে তোমার ব্যাংক জমা, ব্যাংক জমা। দেন তারপর আচ্ছা নগদান ডেবিট, আসবাবপত্র ডেবিট, ব্যাংক জমা ডেবিট। লাস্টে কি আমাদের মূলধন, তিনটা মিলে তো আমাদের মূলধন, রাইট? আচ্ছা মূলধন, নগদ কত? আচ্ছা নগদ বৃদ্ধি পাইছে, এটা হিসাব সমীকরণ কোন উপাদান বলো, তোমরা বলো। এ, তাই না? এ বৃদ্ধি, ক্লাস লিখে তোমার বৃদ্ধি লিখবা। আসবাবপত্র এটা কি বলো? এ না? এ। ব্যাংক জমা সেম, এ। মূলধন কি? ওই, ওই প্লাস। বুঝতে পারছি? সহজ। 2 তারিখ, 2 তারিখ দেখো, রাজীবের নিকট থেকে পণ্য ক্রয় 50,000 টাকা। রাজীবের নিকট থেকে পণ্য ক্রয়, ভাই কি বলছিলাম? নগদের কথা উল্লেখ নেই, উল্লেখ আছে কি প্রতিষ্ঠান নাম বা ব্যক্তির নাম। রাজীবের নিকট আমরা কি বাকিতে পণ্য ক্রয়, তাই না? বাকিতে পণ্য করে কি কি হয়? পাওনাদার বাড়ে, পাওনাদার। আর কি ক্রয়, সরি প্রথমে আপনার ক্রয় হবে, ক্রয় আর পাওনাদার। এখন ক্রয় বৃদ্ধি, ক্রয় কি ব্যয় না? ক্রয় করলে কি হয়? ব্যয় বাড়ে। আর ব্যয় কার উপাদান? এই যে ওই উপাদান, ওই মাইনাস পাওনাদার, দায় বৃদ্ধি পেয়েছে, এল প্লাস। বুঝতে পারছি তো? ওকে। দেন আমাদের আছে 4 তারিখ, লাস্ট ওয়ান। 4 তারিখ দেখো, হাবিবের নিকট বিক্রয়, হাবিবের নিকট বিক্রয় আছে সেম, বাকিতে বিক্রয়। হাবিবের নিকট বিক্রয় মানে কি? বাকিতে বিক্রয়, তাই না? নগদের কথা উল্লেখ নেই, বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয় করলে কি হয়? ভাই বলছে কি, বাকিতে ক্রয় করলে পাওনাদার, বাকিতে বিক্রয় করলে দেনাদার। দেনাদার বাড়ে, দেনাদার কি? সম্পদ। প্রাপ্য হিসাব বা দেনাদার লেখো, দেনাদার এন্ড বিক্রয়। দেনাদার কি? আমার সম্পদ, এ প্লাস। বিক্রয় আমার আয়, আয় হলো ওই উপাদান, ওই প্লাস, তাই না? শেষ। চলো গটা শুরু করা যাক। গতে বলছি কি দেখো, 2 থেকে 20 তারিখের লেনদেনের সাহায্যে প্রমাণ করো যে এ ইকুয়ালস টু এল প্লাস ওই। ভাই এটা কি? এটা কি নতুন কোশ্চেন? আরে না ভাই, এটা নতুন না, এটা হচ্ছে তোমার হিসাব সমীকরণ উপর লেনদেনের প্রভাব, সেম কোশ্চেন, তো নামটা চেঞ্জ করে দিছে। ভয় পাওয়ার কিছু নাই, তাই না? নামটা ভিন্ন বাট কোশ্চেন একই। ওকে চলো আমি এখানে ছকটা এঁকে রাখছি। এখন দেখো 2 তারিখটা শুরু করি আমি। 2 তারিখ দেখো কি বলছে, রাজীবের নিকট থেকে পণ্য ক্রয় 50,000 টাকা, মানে বাকিতে পণ্য ক্রয়। আর বাকিতে পণ্য ক্রয় করলে কি হয় আমরা জানি, জানি না? আচ্ছা বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার বৃদ্ধি পায়। পাওনাদার, এই যে পাওনাদার, 50 টাকা পাওনাদার বৃদ্ধি পাবে। বুঝতে পারছি? এখন তোমার পাওনাদার, পাওনাদার বৃদ্ধি পাইছে, সাথে সাথে আমার ক্রয় কি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? মালিকাংশ তো হ্রাস পায়, তাই না? মালিকাংশ তো হ্রাস পায়, 50 টাকা মাইনাস করে দিব। দেখো 4 তারিখ কি বলছে, হাবিবের নিকট বিক্রয় মানে বাকিতে বিক্রয়। আচ্ছা ভাইয়া, বাকিতে বিক্রয় করলে কি হয়? দেনাদার বৃদ্ধি পায় আর আয় হয়, মানে দেনাদার হিসেব ডেবিট, বিক্রয় হিসেব ক্রেডিট। সো দেখো দেনাদার বৃদ্ধি পাবে কত? তোমার 40,000 টাকা দেনাদার। আর আমার বিক্রয় করলে কি হয়? আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে তো মালিকাংশ যোগ হয়, তাই না? 10 তারিখ দেখো, একটু বোঝার জিনিস আছে এখানে। পণ্য ফেরত, এই যে 2 তারিখে যে 50 টাকা পণ্য ক্রয় করছে ভাইয়া, এখান থেকে 20 পণ্য ফেরত দিয়ে দিছি। ফেরত দিয়ে অনেক কারণে, পছন্দ হয় নাই, মানসম্মত হয় নাই, ফেরত দিতেই পারি। আচ্ছা 20,000 টাকার পণ্য যখন ফেরত দিলাম তখন মালিকাংশ তো কমবে না? সরি ভাইয়া, 20,000 টাকার পণ্য ফেরত দিলাম কি হয়? পাওনাদার কমবে, পাওনাদার কমবে। আচ্ছা পাওনাদার কমবে 20,000 টাকার, পাওনাদার কমবে 20,000 টাকা। আর এখানে কি হবে? আচ্ছা এখানে আমরা শর্টকাট হিসাব করি বা শর্টকাট যদি যাই, তো এখানে প্লাস হয় 20,000 টাকা। এখন বলো ভাই কেন, আমরা বুঝবো না? এখানে কেন হলো যে পাওনাদার আমার তো হ্রাস পাচ্ছে, আমি যখন 20,000 টাকা পণ্য ফেরত দিচ্ছি পাওনাদার হ্রাস পাচ্ছে, তাই না? আর এখানে কি হচ্ছে? ব্যয় হ্রাস পাচ্ছে না? একটু বুঝো, ব্যয় হ্রাস পাচ্ছে না? ব্যয় তো মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা জানি কি, ব্যয় বৃদ্ধি পেলে
ব্যয় যখন বৃদ্ধি পায়, ব্যয় প্লাস হলে কি হয়, মালিকানার সাথে মানে ওই মাইনাস হয়, এটা হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ বা নেগেটিভ সম্পর্ক, তাই না? আর এখানে যে ব্যয় যখন হ্রাস পাচ্ছে, ব্যয় হ্রাস পাচ্ছে, তাহলে মালিকানার সাথে কি হবে, ওই প্লাস হবে। জাস্ট এত একটু মাথায় রেখে নাও, তাহলে কি হবে, এই জন্য প্লাস হয়েছে। এটা তোমরা শর্টকাটে বুঝেছি, তাই না? আর এটা আমাদের বেসিক, বুঝতে পারছি। এখন দেখো 15 তারিখ 15 তারিখ কি করছে, বেতন প্রদান করছে। বেতন প্রদান করলে কি হয় বলো, নগদে বেতন প্রদান করছো না, নগদ টাকা চলে যাবে। সো নগদে 15,000 টাকা চলে যাচ্ছে, 15,000 টাকা চলে যাবে। আর ব্যয় হয়েছে, ব্যয় বৃদ্ধি পাইছে, এই যে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ওই মাইনাস হয় 15,000 টাকা। 20 তারিখ আমাদের লাস্ট, তাই তো, চেকে পণ্য বিক্রয় 30,000 টাকা। চেকে, এখানে নগদে না বিক্রয়, চেকে বিক্রয় করছে। আর আমি একটা কথা জানি, চেকে পণ্য বিক্রয় সবসময় ব্যাংক হিসাবটা প্রভাবিত হবে। সো ব্যাংক হিসাব লিখে রাখছি কত, 20,000 টাকা। সো 30,000 টাকা বৃদ্ধি পাবে ব্যাংকে, আর মালিকাংশ 30,000 টাকা বৃদ্ধি পাবে। সো এখন ক্যালকুলেশন করি এটা। এই দেখো 50 থেকে 20 মানে এখানে থাকবে 30,000। আচ্ছা এখানে থাকবে 30,000, এখানে 30 পাশাপাশি বসছে, তাই তো। আচ্ছা এখানে 40,000, দেন এখানে -15,000, নগদ মাইনাস হইলো, তাই তো। ওকে, দেখো এখানে তোমার 15,000, 30,000, 30 থেকে 15,000 বাদ দাও, তার কথা হয় 55,000। 55,000 হয়েছে তো। আর এখানে দেখো কত হয়, সো -50, 70, 50 20 70, দেখো এটা তো না। আচ্ছা দেখো 40,000, 20,000, 60,000, 90,000, 90,000 থেকে তুমি বাদ দাও 65,000, 90,000 থেকে 65 বাদ দিলে কত থাকে, তোমার 25,000, 25,000। সো 30 25 55। আশা করি তোমরা হিসাব সমীকরণটা বুঝতে পারছো। এই হিসাব সমীকরণ নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, তাই না? যে বোঝানো হয়েছে তোমাদেরকে, আর সমস্যা থাকার কথাও না। আচ্ছা আমরা লাস্ট একটা অঙ্ক সলভ করব, তারপরে আমরা আজকে ক্লাসে শেষ করে দিব। আচ্ছা দেখো আমাদের এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আছে, এখান থেকে তোমার এই টাইপের কোশ্চেন গুলো আসে সব সময়। দেখো সাদিয়াকে নিয়ে আসছি, তাই না? দেখো আচ্ছা প্রথমে আমরা কি পড়ি, ক নম্বরটা পড়ি, সাদিয়ার অঙ্ক। দেখো লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করো। এখানে আসতে পারে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করো, তাই না? এটা আসতে পারে সেম জিনিস, সাদিয়ার ব্যবসায় লেনদেন করে নিম্নরূপ হলো। পড়তে থাকি। আচ্ছা জুন 1 তারিখ নগদে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা লেনদেন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000 টাকা। ভাইয়া আমার প্রয়োজন হয়েছে, আমি ব্যাংক থেকে ঋণ আনছি, এতে প্রতিষ্ঠান বা ব্যবসার কি সম্পর্ক? কারণ আমরা তো জানি ব্যবসা এবং মালিক টোটালি আলাদা, সেটা আমাদের লেনদেন নয়, তাই তো। মাইশার নিকট হতে ক্রয়, মাইশার নিকট হতে ক্রয় মানে এটা বাকিতে ক্রয় করছে মাইশার কাছে, তাই তো, শেষ, এটা আসবে লেনদেন। ফারজার নিকটতে, এটাও লেনদেন। এখন এইটা দেখো, এই 16 দেখো, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে ছেলের জন্য সাইকেল ক্রয় করো। মালিক একটা টাকা জমায় রাখছিল ছেলের জন্য সাইকেল, ওইখান থেকে সাইকেল কিনে দিছে তার মালিকের ছেলেকে নিজের টাকা থেকে। প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই ভাইয়া। সো এই দুইটা আসবে আমাদের, এই দুইটা আসবে। লেনদেন এবং ঘটনা পরিমাণ নির্ণয় করো, আমি আর করাইতেছি না এটা। সো তোমরা 4 তারিখ এবং 16 তারিখ এই দুইটা দিয়ে দিবা। 50,000 আর 8,000, 58,000 টাকা এটা হবে। এটা এখন খ নম্বর অঙ্কটা সলভ করে ফেলি। খতে বলছে কি দেখো, সাদিয়ার মালিকান সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, তাই না? সাদিয়ার মালিকান সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, আমরা কি করবো, আমরা ছকটা এঁকে নিই। তারিখ বিবরণ টাকা টাকা, তাই তো। সো তারিখ বিবরণ টাকা টাকা। আচ্ছা 1 তারিখে দেখো কি বলছে, নগদ 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটা কি আমার মূলধন না? সো মূলধন আমরা তো জানি, আর কি হয় এখানে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা আমরা জানি। সো মূলধন 2 লক্ষ টাকা। দেন আছে আমরা 4 তারিখ লেনদেন 9 তারিখ। আচ্ছা 9 তারিখ কি বলছে দেখো, এটা কি আয় নাকি ব্যয়?
মাইশার নিকট হতে ক্রয়, ক্রয় করছে তার মানে ব্যয়, ব্যয় হলে কি হয় মাইনাস হয়। সো মাইশার নিকট হতে ক্রয়, আগে তোমরা লিখে নিও, এটা কি হবে ব্যয় হবে 30,000 টাকা। দেন আছে তোমার 10 তারিখ, 10 তারিখটা দেখো, ফারজানার নিকট থেকে 2% ভাট্টায় চেকে পণ্য বিক্রয়, 2% ভাট্টায় চেকে পণ্য বিক্রয় করছে, তাই তো 40,000 টাকার 2% কত 800 টাকা। তো 40 থেকে 800 বাদ দিলে কত থাকে 39,200 টাকা, এটা হবে। সো পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় আমরা তো জানি 40,000-এর কত পার্সেন্ট দিব 2%, থাকে তো 39,200 টাকা, রাইট। এন্ড 16 তারিখে আমাদের লেনদেন নয়। 30 তারিখে দেখো কি বলছে, অফিস কর্মচারী জনাব আরিফকে বেতন প্রদান করা হলো। ভাইয়া এক কথা বেতন প্রদান করছে কত হাজার টাকা 10,000 টাকা। বেতন কি আমার জন্য ব্যয়, সো ব্যয় যখন বাড়ে মালিকানার সাথে কি হয় কমে যায়। সো বেতন 10,000 টাকা, যোগ বিয়োগ করে দেখো কত আসে। সো 2 লাখ থেকে 40,000 বাদ দিলে 1,60,000, 1,60,000 যোগ 39,200, তোমার 1,99,200 টাকা হবে। 1,99,200 টাকা আমার এই অ্যান্সার সাদিয়ার মালিকানা সত্ত্ব। ক্লাসে যদি সাদিয়া থেকে থাকো সাদিয়াকে মেনশন দিতে পারো তোমরা সবাই। আচ্ছা দেখো খ বুঝতে পারছি। এখন কত কি বলছে ভাইয়া দেখো, আচ্ছা দেখো গতে বলছে কি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এরকম ম্যাথ আমরা 3টা করছি না ভাইয়া 3টা। সো এটা আমাদের জন্য বেশি প্যারা হবে না। দেখো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব একেবারে সহজ হবে আমাদের জন্য, কারণ আমরা 3টা অলরেডি করে ফেলছি। ওকে, তারিখ, এখানে লিখবো কি মন্তব্য। আচ্ছা দেখো প্রথমে আছে কি নগদ, নগদ তো আমাদের থাকেই তাই না, এখানে মালিকাংশ থাকবে নগদ, দেনাদার, পাওনাদার, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আচ্ছা দেখো 1 তারিখে কি বলছে, নগদ 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু বা ব্যবসা আরম্ভ, সেম 2 লক্ষ টাকা ব্যবসায় বাড়ছে, 2 লক্ষ টাকা নগদ মানে সম্পদ বাড়বে 2 লক্ষ টাকা, মালিকানা সত্ত্ব বাড়বে 2 লক্ষ টাকা, তাই তো। অর্থাৎ নগদ ধন বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। দেন তোমার 4 তারিখ আসবে না, 9 তারিখ। আচ্ছা 9 তারিখ কি বলছে দেখো, মাইশার নিকট হতে ক্রয় মানে কি ভাইয়া বাকিতে পণ্য ক্রয়, আর বাকিতে পণ্য ক্রয় করলে কি হয় পাওনাদার বাড়ে। সো পাওনাদারকে বাড়ায় দাও কত হাজার 30,000 টাকা, 30,000 টাকা, তাই তো 30,000 টাকা। আচ্ছা এখানে 30 টাকা বাড়লো, এটা কি আমার একটা ব্যয় না, ব্যয় কিনা বলো, ব্যয় বৃদ্ধি পাইছে না, ব্যয় বৃদ্ধি পেলে কি হয় মালিকানার সাথে কমে যায়। ওকে, দেন তোমার আছে 10 তারিখ, 10 তারিখ কি বলছে দেখো, 10 তারিখ বলছে ফারজানা নিকট থেকে 2% বার্তায় চেকে পণ্য বিক্রয়, চেকে পণ্য বিক্রয়, চেক কথা উল্লেখ আছে যে নগদ চেক এগুলা কি নগদের সমপরিমাণ, নগদ তো নগদই, চেক হয় কি ব্যাংকে। সো এখানে আমাদের একটা ব্যাংক হিসাব হবে, সো ব্যাংক। আচ্ছা 10 তারিখ দেখো ব্যাংক ফারজানা নিকট 2% বার্তায়, সো ব্যাংকে যাবে কত টাকা 39,200 টাকা, যেহেতু বিক্রয় করছে এখানে যাবে 39,200 টাকা। দেন আমাদের আছে কি 30 তারিখ, 30 তারিখ কি অফিস কর্মচারীকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা। সো বেতন প্রদান করলো, বেতন প্রদান করলে কি হয় আমার নগদ টাকা কমে যায়, এবং ব্যয় বৃদ্ধি পেলে কি হয় মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সো নগদ টাকা কমবে 10,000 টাকা, দেখো মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 10,000 টাকা। বুঝে গেছে ভাইয়া? ওকে দেখো এখন যোগ করে ফেলি কত আসে। ওকে 2 লাখ থেকে 10 দাও 1,90,000 থাকবে এখানে, 1,90,000 এখানে 39,200,
এখানে তোমার 30,000, এন্ড এখানে তোমার 2 লাখ থেকে তুমি বাদ দিবা কত, 40,000, 1,60,000, 1,99,200 টাকা থাকে। এটা তো আমরা করছিলাম তাই না, খতে এটাই 1,99,200 টাকা। সো এখন দুইটা যোগ করো, তোমরা ক্যালকুলেটর করতে থাকো। 1,99,200 যোগ 30,000, 2,29,200 হয়েছে কিনা দেখো তো। 2,29,200, এখানে তো এটাই হবে 2,29,200। আর আজকে এই অঙ্কটার মাধ্যমে আমাদের লেনদেন অধ্যায়ের ম্যাথ সলভিং ক্লাসটা শেষ হলো। সো যারা লেনদেনের পার্ট 1-2 করনি তারা লেনদেনের পার্ট 2টা শেষ করে সলভিং ক্লাসটা করবে। আশা করি এই 4টা ম্যাথের টাইপের বাইরে আর কোনো ম্যাথ আসবে না। সো এগুলো প্র্যাকটিস করে থাকো, তারপরে যদি কোনো সমস্যা থাকে ভাইকে অবশ্যই জানাবা। সো দেখা হচ্ছে তোমাদের জন্য পরবর্তী ক্লাসে।